এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, সানাকা এডুকেশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শ্রেয়া। আবার চলে এসেছি নতুন বিষয় নিয়ে। আর আমাদের আজকের মূলত আলোচ্য বিষয় হচ্ছে আর্কিটেকচার। এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য সানাকা এডুকেশনাল ট্রাস্টে দুজন অধ্যাপক এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সানাকা এডুকেশনাল ট্রাস্টের আর্কিটেকচার ডিপার্টমেন্টের অধ্যাপক অমিতাভ ভট্টাচার্য এবং অধ্যাপিকা ইন্দ্রাণী ধর। আপনাদেরকে স্বাগত আমাদের প্রোগ্রামে। নমস্কার। প্রথমেই আমরা অমিতাভ স্যারকে জিজ্ঞেস করব, আর্কিটেকচার কি? কারণ আমরা যেরকম সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের নামটা অনেক বেশি শুনি, আর্কিটেকচার এরকম স্টুডেন্ট রয়েছে যারা পড়েন, কিন্তু সেই যেরকম মেইন স্ট্রিমটা নিয়ে সবাই অনেকটা এক্সাইটেড হয়, আর্কিটেকচারের জন্য এক্সাইটমেন্টটা রয়েছে, অনেকটাই রয়েছে, কিন্তু সেই মেইন স্ট্রিমের থেকে একটু কি বলা যায়, কমও বলা যায় না, বা এক্সাইটমেন্টটা আলাদা জায়গায় রয়েছে। তো সেটা নিয়ে জিজ্ঞেস করব, আর্কিটেকচার কি? প্রথমেই অমিতাভ স্যারকে আমাদের এটাই প্রশ্ন থাকবে। হ্যাঁ, আমি নিজেও একজন আর্কিটেক্ট, সেই হিসেবে বলতে পারি। যখন ছোটোবেলায় এই প্রশ্নটা সকলেরই আসতো, আমারও এসেছিল যে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সবগুলো টার্মিনোলজির পেছনে একটা ইঞ্জিনিয়ারিং কথা আছে, ওয়্যারএজ আর্কিটেকচার তারপরে পেছনে তো কিছু নেই। তখন আমরা প্রফেসরকে যখন জিজ্ঞেস করলাম, আমরাও জানলাম যে এটা কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স। এই কম্বিনেশনটা থাকার ফলে এর মধ্যে যেমন ইঞ্জিনিয়ারিং পার্টও রয়েছে, তেমনি আর্টিস্টিক পার্ট রয়েছে। আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, আমরা দেখতে পাবো যে স্থপতিবোধের স্থাপনা করেছে বরভদুরের কীর্তি। এই যে স্থপতি কথাটা, তার মধ্যে একটা ভিশন আছে। সে যখন কোনো কাজ করে তখন অ্যাডভান্স চিন্তা করতে পারে যে এই জিনিসটা দেখতে কেমন হবে, বা জিনিসটা মানুষের কতটা উপযুক্ত হবে, বা জিনিসটা কী কারণে করা হচ্ছে, যেটা আদার ইঞ্জিনিয়ারিংয়ে বোধ হয় আমরা ক্যালকুলেশনের মাধ্যমেই করি। এখানে অনেক সোশ্যাল সায়েন্সও এর মধ্যে ইনভলভড হয়, মানে মানুষের কথা ভাবতে হয়। এই মানুষটির আয় কত, এই মানুষটি কীরকমভাবে চলবে, সেই সব চিন্তা করে আমাদের আর্কিটেক্টকে ভাবতে হয় যে কিভাবে আমি তাকে সার্ভিসটা দিতে পারি ভালো। তো সেই জন্য আর্কিটেকচারের মধ্যে এই কম্বিনেশনটা আছে বলি, যারা ক্রিয়েটিভ সায়েন্সে বিশ্বাসী তাদের কিন্তু এই সাবজেক্টটা খুব আনন্দদায়ক হবে, কারণ তারা ডিজাইনের মধ্যে দিয়েও যেমন যাবে, আবার ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যাবে। আমি একটা ছোটো এক্সাম্পল দিই। যেমন একটা বিল্ডিং ডিজাইন করলে আপনি দেখতে পাবেন যে এখানে কলাম, বিম এই সমস্ত আছে। এই কলাম বিম সাবজেক্টটা আবার ডিটেলে সিভিল ইঞ্জিনিয়ারিং পার্টে পড়ে, কিন্তু আমি যদি না জানি তাহলে ওয়ালটা প্লেস করতে পারবো না। তার মানে এইগুলোর ডেপথে ব্যাপারটা হয়তো ততটা না জানলেও, এগুলোর সম্বন্ধে না জানলে আপনি ডিজাইনটা শুরু করতে পারবেন না। এর সঙ্গে ওয়াল আছে, মেটেরিয়ালস আছে, ডিটেলস অফ কনস্ট্রাকশন আছে। এই যে সমস্ত জিনিস এক জায়গায় অ্যামালগামেটেড হচ্ছে, এই জন্যই আর্কিটেকচার এত আনন্দদায়ক। এইখানে যখন আমরা ডিজাইন করি তখন সাইমেন্টেনাসলি অনেকগুলো ডিসিপ্লিন একসঙ্গে ইন্টারাক্ট করে। যেমন একটা ওয়াটার ডিসপোজাল করবেন, সঙ্গে সঙ্গে জল, তার পাইপলাইন, তার প্রেশার, কী করে ডিসপোজ করব, কোথায় যাবে, এই সমস্ত ব্যাপার আসবে। আবার এইগুলো ছোট ছোট বিল্ডিংয়ের ক্ষেত্রে একরকম, গ্রুপ অফ বিল্ডিংসের ক্ষেত্রে আরেক রকম। ওইটাই যখন আরও বড় একটা সেক্টর বা নেইবারহুড প্ল্যানিংয়ে চলে যাব, তখন অনেক নাম্বার অফ হাউসেস থাকার জন্য হয়তো তখন আরও বড় কিছু ওখানে ডিটেল আসবে। এই যে সবসময় চেঞ্জিং স্পেসের ওপরে আমাদের কাজ করার সুযোগ এবং চিন্তা করার সুযোগ, এইটাই আমার মনে হয় যখন ছাত্ররা ঢুকবেন তখন বুঝতে পারবেন যে এটা কীভাবে স্লোলি অ্যান্ড স্টেডিলি এই 5 বছর কোর্সের মাধ্যমে আর্কিটেক্টরা জানতে পারে। অন্যান্য কিন্তু ডিসিপ্লিন সব 4 বছর, এখানে 1 বছর বেশি লাগে। তার অনেকগুলো মজার জিনিস আছে। এর মধ্যে একটা 6 মাসের আমরা একটা প্র্যাকটিক্যাল কোর্স করাই, মানে স্টুডেন্টরা সব যাবেন বিভিন্ন আর্কিটেকচার ফার্মে যেখানে প্র্যাকটিক্যালি ওয়ার্ক হচ্ছে, এবং সেইখানে স্টুডেন্টরা গিয়ে তাদের সঙ্গে কাজ করবেন,
সাইট দেখবেন এবং কনস্ট্রাকশন মেথোডোলজি, ডিজাইন, এগুলো কি করে তারা প্র্যাকটিক্যালি এক্সিকিউট করছেন সে ব্যাপারে তার একটা সম্যক ধারণা হবে। আবার এর সঙ্গে দেখুন 5 বছর 5টা ট্যুর আছে মানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ইন্ডিয়ার যত মনুমেন্টস বলুন, ক্রিয়েটিভ আর্কিটেকচার বলুন, তাজমহলের মতো যেমন বিল্ডিং আছে, আবার টেম্পলসের মতো আছে উড়িষ্যার, এইগুলো তারা ভিজিট করবে। শুধু ভিজিট করবে না, এর ভেতরে সায়েন্সটা তারা মেজার ড্রয়িংয়ের মাধ্যমে, তারা লেকচার্সের মাধ্যমে অন স্পট তারা আর্ন করবে। তাহলে আর একটু ইন্টারেস্টিং হবে। তো সেই জন্যই এই আর্কিটেকচার সাবজেক্টটা যত ইয়ার আফটার ইয়ার আপনি যাবেন তত দেখতে পাবেন, বিকজ অফ সো মেনি অ্যাসোসিয়েশন এইটা এত ইন্টারেস্টিং হয়। আমার ধারণা আমাদেরও শুরুতে একটু ডাউট ছিল, কিন্তু যখন আপনি কোর্সের মধ্যে ঢুকবেন তখন দেখবেন এটা চমৎকার একটা প্রসিডিওর আছে, যে যাতে অন্যান্য ইঞ্জিনিয়ার্সরা যেমন সবই ক্যালকুলেটিভ এবং সবই থ্রু ক্যালকুলেশনই অলরেডি অ্যাচিভ করে, আমরা কিন্তু না, অনেকগুলো সাবজেক্টিভ হবে, অনেকগুলো আর্টিস্টিক হবে, অনেকগুলো এস্থেটিক্স হবে, নানা রকম সাবজেক্টের ওপর দিয়ে আমরা ওই জায়গাটা অ্যাচিভ করার চেষ্টা করব। মোস্টলি আমরা বিল্ডিং সাইডটাই করি, মোস্টলি বিল্ডিং সাইড। তবে আজকাল আরও অনেক উইংয়ে আর্কিটেক্টসরা যেতে পারছেন, যেমন আর্কিটেক্টসরা এখন ম্যানেজমেন্টে যাচ্ছেন, মানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে আর্কিটেক্ট গেলেন প্রজেক্ট ম্যানেজমেন্ট এর লিডার হিসাবে, এবং বাকি ডিসিপ্লিনদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে সে দেখছে যেন রিজনেবল টাইমে, রিজনেবল মানি যেগুলো সমস্ত অ্যালোকেট করা আছে তার মধ্যে প্রজেক্টটা কী করে কমপ্লিট হয়। সেগুলোর জন্য একটু হয়তো অ্যাডভান্স আরও ট্রেনিং বা অ্যাডভান্স আরও কোর্সের দরকার হয় আর্কিটেকচার। তাছাড়া ধরুন একটা আর্কিটেক্ট অনেক সময় গভর্নমেন্টের প্রজেক্টে থার্ড পার্টি হিসাবে কাজ করেন। তারা কি করেন না, গভর্নমেন্টে একজন কন্ট্রাক্টর আর একজন গভর্নমেন্ট তো অ্যাবসেন্ট, কন্ট্রাক্টর কাজ করছে, তার কাজটা রিয়েলি ঠিক হচ্ছে তো, এবং গভর্নমেন্ট যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটা হবে তো, সেই জন্যই আর্কিটেক্ট সেখানে যাচ্ছে। যেহেতু আর্কিটেক্ট যেমন সোশ্যাল সায়েন্টিস্টও বটে, সেহেতু তার সবসময় কাজের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা থাকে, যে ভালোবাসার জন্য সে যে কোনো বিল্ডিংকে তার কিছুটা নিজের সন্তানের মতো আগলে বড় করার চেষ্টা করে। সেদিক দিয়ে বলবো যে আর্কিটেকচার একটা পিওর প্রফেশন, নোবেল প্রফেশন, এবং আমি মোটামুটি অল্প সময়ের মধ্যে আর্কিটেকচারকে এইভাবেই আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এতক্ষণ আমরা অমিতাভ স্যারের কাছে জেনে নিলাম আর্কিটেকচার কি এবং স্টুডেন্টরা আর্কিটেকচার নিয়ে কেন পড়বেন। এবার একবার ইন্দ্রাণী ম্যামের কাছে জানতে চাইব যে রানী রাসমণি স্কুল অফ আর্কিটেকচারে স্টুডেন্টরা কেন পড়বেন। নমস্কার। রানী রাসমণি স্কুল অফ আর্কিটেকচার অ্যাকচুয়ালি সনকা এডুকেশনাল ট্রাস্টের একটা পার্ট। সনকা এডুকেশনাল ট্রাস্ট একটা বিরাট হাউস, সেখানে মেডিকেল কলেজ আছে, 500 বেডের হসপিটালস আছে, সব আদার ইঞ্জিনিয়ারিং স্ট্রিমসগুলো আছে, যেরকম সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এটসেট্রা। অ্যান্ড ওদের বি ফার্মা আছে আমাদের, তার সাথে নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটস আছে, অ্যান্ড সমস্ত কটা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলোও আছে। তার মধ্যে আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট, এই রানী রাসমণি স্কুল অফ আর্কিটেকচার একটা পার্ট অফ দ্য ইনস্টিটিউশনস। সবথেকে আগে আমি বলবো আমাদের যে ফ্যাকাল্টি স্ট্রেংথ, একটা সুন্দর কম্বিনেশন আছে আমাদের ফ্যাকাল্টি স্ট্রেংথে। ইন্ডিয়ার সবথেকে বড় বড় যে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটগুলো, যেরকম আইআইটি, আইআইএসটি, যাদবপুর ইউনিভার্সিটি, সেপ্ট, দিল্লি স্কুল অফ আর্কিটেকচার, পুনে, আমাদের গুজরাটের আহমেদাবাদ, নাগপুর, এইসব জায়গা থেকে আমাদের ফ্যাকাল্টিরা আছেন এখানে। যেরকম সিনিয়র এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছেন, ঠিক সেরকম আবার ইয়াং, এনথুসিয়াস্টিক, এনার্জেটিক ফ্যাকাল্টি আছে। সো ইটস আ ভেরি গুড কম্বিনেশন। অ্যান্ড আমরা খুব আন্তরিকভাবে স্টুডেন্টদেরকে তাদের সমস্ত এডুকেশনাল কোয়ারিজগুলো এক্সপ্লেন করে থাকি। তাদের অন্য সব অ্যাসপেক্টও, লাইফের অন্য অ্যাসপেক্টেও আমরা তাদেরকে হেল্প করে থাকি। মোরওভার আমাদের এই কলেজটা যারা শহরের মানে আরবান এরিয়া থেকে আসবেন খুব ভালো লাগবে। দেখুন, এটা একটা ক্রিয়েটিভ স্টাইল, তো সবসময় মনের শান্তিটা খুব দরকার হয়। একটা বিরাট বড় এরিয়া নিয়ে এই কলেজটা, মানে আমার তো খুব ভালো লাগে যখন যাই, চারদিকে বিউটিফুলি ল্যান্ডস্কেপ, গ্রিনারিজ। আমরা যখন কলেজ প্রেমিসেসে ঢুকছি, একটা খুব বড় লন আছে,
ইনফ্যাক্ট বড় বড় স্টুডিওজ আছে আমাদের, যেটা আমাদের আর্কিটেকচার পড়তে গেলে আমাদের রিকোয়ারমেন্ট। তার সাথে খুব সুন্দর ল্যাব আছে। আমি নিজে যখন স্টুডিওতে ক্লাস নিই, একদিকে একটা গ্রিন ফিল্ড বিরাট বড়, সামনে আমাদের গ্রিন লন, মানে মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায়। এসব তো আছেই, তার সাথে আমি আর একটা কথা বলবো, যেটা আমাদের স্টুডেন্টরা যারা আসবেন, আমাদের কিন্তু আর্কিটেকচারের ওয়েস্ট বেঙ্গলে 3টে গভর্নমেন্ট কলেজ আছে অ্যান্ড তার সাথে 4টে প্রাইভেট কলেজ আছে। খুব বেশি কলেজে কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক আছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু খুব বেশি কলেজে কিন্তু আর্কিটেকচার নেই। তো সমস্ত কলেজের মধ্যে মেইন পয়েন্ট হচ্ছে এই কলেজে ফি স্ট্রাকচারটা ভেরি অ্যাফোর্ডেবল, মানে কম্পারেটিভ টু আদার প্রাইভেট কলেজেস এখানে কিন্তু ফি স্ট্রাকচারটা সব থেকে কম। সো আমি বলবো যে আমাদের মিডল ইনকাম গ্রুপদের ছেলে মেয়েদের জন্য, যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট, যারা আর্কিটেকচার নিয়ে পড়তে চায় কিন্তু মাচ হায়ার ফিজের জন্য হয়তো অন্য কলেজগুলোতে অপ্ট করতে পারেন না, তারা কিন্তু এই কলেজে খুব ভালোভাবে পড়তে পারবেন এবং তাদেরকে অন্য কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করতে হচ্ছে না, কেন কি ফ্যাকাল্টি স্ট্রেংথ খুব ভালো, স্পেশিয়াস, যা অন্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিকোয়ারমেন্টস আছে সেইগুলো তারা খুব ভালোভাবে পাবেন। আর একটা জিনিস হচ্ছে আমাদের আর্কিটেকচার ফিল্ডটা অন্য ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের থেকে একটু অ্যাডভান্টেজিয়াস এই জন্য, যেরকম ডক্টররা লিখতে পারেন নামের আগে ডক্টর, সেরকম আমরা আর্কিটেক্টরা কিন্তু লিখতে পারি, মানে ওনারা যেরকম লেখেন DR, আমরা সেরকম কিন্তু আমাদের নামের আগে AR মানে আর্কিটেক্ট কথাটা ব্যবহার করতে পারি। ইটস আ প্রেস্টিজিয়াস থিং। অ্যান্ড আমাদের ইনস্টিটিউট আছে, কাউন্সিল আছে এই প্রফেশনে। কাউন্সিল কিন্তু সব প্রফেশনে থাকে না। ইন্ডিয়াতে শুধু মেডিকেল, ল, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অ্যান্ড আমাদের এই প্রফেশনে কাউন্সিল আছেন, যারা আমাদেরকে এই পাওয়ারটা দিয়ে থাকেন। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে আমি বলবো আর্কিটেকচার নেওয়ার সুবিধে কখনো কোনো ডার্ট অফ ওয়ার্ক হবে না, এই জন্য কেন আমরা খুব বেসিক নিডসের মধ্যে আছি। আমরা সবসময় জানি খাদ্য, বস্ত্র অ্যান্ড বাসস্থান, মানে সেই হিন্দিতে একটা সিনেমা ছিল না, রুটি, কাপড়া অ্যান্ড মাকান। তো এই বেসিক 3টে যে এলিমেন্টস, তার একটা মানে বাসস্থান নিয়ে কিন্তু আমাদের কাজ। সুতরাং যেরকম ভবিষ্যতেও বাসস্থানের প্রয়োজন থাকবে, সেরকম বর্তমানেও যেরকম আছে, তখন কখনোই এরকম হবে না যে বিল্ডিং কনস্ট্রাকশন বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদের কাজের স্কোপ থাকবে না। যত দিন যাবে, যেরকম পপুলেশন বাড়বে, গ্রোথ অফ পপুলেশন হবে, সেরকম কিন্তু আমাদের কাজের স্কোপও আর্কিটেক্টদের বাড়তে থাকবে। অ্যান্ড আমাদের কাছে সুবিধাটা হচ্ছে যেরকম গভর্নমেন্ট জব অপরচুনিটিস আছে, সেরকম প্রাইভেট অপরচুনিটিস আছে। আবার ঠিক আমাদের কাউন্সিল আছে বলে আমরা কিন্তু নিজেরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারি। মানে আমি যদি নিজে একটা আজকে অফিস ওপেন করি, তাতে কি হয়, আমার নিজের আর্নিং হচ্ছে, প্লাস আমি আরও কিছু এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছি। আমার আরও কিছু ফ্রেটার্নিটিকে আমার জুনিয়র ফ্রেটার্নিটিকে আমি এখানে এমপ্লয় করতে পারছি, সেই স্কোপগুলো আছে। এছাড়া এখন দেখুন এত প্রাইভেট কলেজ তৈরি হচ্ছে, তো সেখানেও অ্যাজ অ্যাকাডেমিশিয়ান তারা জয়েন করতে পারেন, যেরকম আমরা জয়েন করেছি প্রাইভেট কলেজে পড়াচ্ছি, সেরকম তারাও করতে পারেন। তো এইসব অপরচুনিটিসগুলো কিন্তু আছে। এছাড়া আমাদের আরও ডিটেল ডোমেনে বলতে গেলে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কাজ করা যায়। আর যদি আরও স্পেক্টার আমি বড় করি, মানে আমার আরও বিগার ডোমেনে যাই, তাহলে এখান থেকে ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের সুযোগ আছে, প্ল্যানিংয়ে যাবার সুযোগ আছে, যেরকম টাউন প্ল্যানিং যে সুযোগ আছে কাজ করার, এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এইসব স্কোপগুলোও কিন্তু আর্কিটেকচারে আছে। তো হায়ার স্টাডিজের জন্যও আপনারা যেতে পারেন, বা আফটার গ্র্যাজুয়েশনও আপনারা নিজেরা প্রফেশনে জয়েন করতে পারেন। আমরা সকলেই জানি জয়েন্ট দিতে হয় পরীক্ষা, জয়েন্ট এক্সাম দিতে হয় ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, মেডিকেলেরও তাই। তবে আর্কিটেকচারে জয়েন করার জন্য মানে অ্যাডমিশন প্রসেসটা কি, মানে কি এক্সাম দিতে হয়, বা স্টুডেন্টের কি কোয়ালিফিকেশন থাকতে হয়, কি ম্যাচিংয়ে তার মানে ক্লাস 12-এ কোন কোন সাবজেক্ট থাকতে হয়, তবে সে আর্কিটেকচার পড়তে পারে। কারণ যদি একটা স্টুডেন্টের যদি বায়োলজি অ্যাডিশনাল থাকলো বা বায়োসায়েন্স থাকলো, তাহলেও কি সে আর্কিটেকচার পড়তে পারবে? এটা আমরা একটু জেনে নেব অমিতাভ স্যারের কাছ থেকে। এটা তুমি একটু বললে আরো ভালো হবে। হ্যাঁ, তুমি বলো। এটার আনসারটা আমি করি। হ্যাঁ। আচ্ছা, বেসিক্যালি স্ট্যান্ডার্ড 12 পাশ করার পরে, মানে ক্লাস 12 সে যে কোনো বোর্ড থেকেই হোক, পাশ করার পরে সায়েন্স গ্রুপ থাকতে হবে। সায়েন্স মানে পিওর সায়েন্স, নট বায়োলজিক্যাল সায়েন্স।
পিওর সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স থাকতে হবে। এই স্ট্রিম নিয়ে যারা পাশ করছেন এবং যাদের বলবো ক্রিয়েটিভ মাইন্ড, নতুন কিছু করতে চান, যাদের আর্টের দিকেও একটা ন্যাক আছে, তারা অবশ্যই এই সাবজেক্টের জন্য আমি বলবো ইন্টারেস্টেড হবেন। অ্যান্ড আগেই আমি অলরেডি বললাম আমাদের অপশন কী কী আছে। এর মিনিমাম কি হতে হয়, 45% এই কলেজে অ্যাডমিশনের জন্য মিনিমাম 45% সায়েন্স গ্রুপে আপনার মার্কস থাকতেই হবে। এছাড়া আপনাকে জয়েন্ট এন্ট্রান্সে অ্যাপিয়ার হতে হবে, অর নাটা ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট অফ আর্কিটেকচার বলে একটা এক্সাম হয়। তো ইদার আপনি নাটাতে অপ্ট করতে পারেন, নয়তো জেইতে অপ্ট করতে পারেন। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা এক্সাম দিতেই হবে। অ্যান্ড জানেন এই কলেজগুলো কী করে, মেরিট লিস্টের ওপর বেস করে অ্যাডমিশনসগুলো হয়। এবং আমি বলবো এই সবে সবে আপনাদের রেজাল্ট বেরিয়েছে, যত তাড়াতাড়ি হয় এনরোলমেন্ট নিয়ে নেওয়ার জন্য। কেন কি বুঝতেই পারছেন, আমি প্রথমেই বললাম ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে আর্কিটেকচার খুব কম সংখ্যক কলেজে আছে অ্যাভেলেবেল, অ্যান্ড সেই জন্য সিটগুলোও খুব তাড়াতাড়ি ভর্তি হয়েছে। আর একটা কথা আমি বলবো, এই কলেজে আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, যেরকম ধরুন স্কলারশিপের সুযোগ আছে, গভর্নমেন্ট যে স্কলারশিপসগুলো আছে সেইগুলো এনারা অ্যাভেল করিয়ে দেন, ব্যাংক লোনের সুবিধা আছে। এছাড়া কিছু প্রাইভেট ইনস্টিটিউশনের সাথেও এনারা যদি স্টুডেন্টস লোন নিতে চায়, এডুকেশনাল লোন, সেই সুবিধা আছে। এছাড়া এসসি, এসটি, ওবিসি, ব্যাকওয়ার্ড কমিউনিটি বা মাইনরিটি কমিউনিটি, এনাদের জন্য কিন্তু স্কলারশিপের সুবিধা রয়েছে। সেগুলো কিন্তু আমাদের ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিটি তারা ভীষণ হেল্পফুল, তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো স্টুডেন্টদের পাইয়ে দিয়ে থাকেন। তো বোঝা গেল যে আফটার স্ট্যান্ডার্ড 12 জেইই অ্যান্ড অর নাটা এই দুটোর যে কোনো একটা এক্সাম দিতে হবে, তাতে একটা কোয়ালিফাইং মার্কস থাকতে হবে। অবশ্যই কলেজ কী করেন, ওই সেই মেরিট লিস্টের ওপর নেবেন, অ্যান্ড মিনিমাম 45% মার্কস থাকতেই হবে সায়েন্স গ্রুপে। সো যারা এইগুলো ভাবছেন, যাদের আছে এগুলো, বা যারা ভাবছেন যে এই ক্রিয়েটিভ লাইন নিয়ে পড়াশোনা করতে চান, আমি বলবো অ্যাজ এ আর্কিটেক্ট বা প্রফেসর হই, নিজেও যখন স্টুডেন্ট ছিলাম, প্রথমে আমিও কিন্তু জানতাম না যে হোয়াট ইজ আর্কিটেকচার। কলেজে ঢোকার পর বুঝতে পেরেছি, অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। মানে আমি তো স্যাটিসফাইড খুবই। কাজ করতে গেলে অন্য ইঞ্জিনিয়ারিংয়ে যদি বা বলবো একটু বোরিং ব্যাপার থেকে থাকে, আমাদের কিন্তু সবসময় নতুন নতুন ক্রিয়েশনের জন্য, মানে সবসময় কাজ করতে, স্টুডিও ওয়ার্ক, মানে যারা যদি আপনাদের কেউ চেনা আর্কিটেক্ট থাকে জিজ্ঞাসা করবেন, স্টুডিও ওয়ার্ক মানে ভেরি ইন্টারেস্টিং, খুব ভালো লাগে করতে এই কাজগুলো। নিশ্চয়ই এনারা সবাই যোগাযোগ করতে পারেন। আমি একটা ছোট সংযোজন করি যে আমরা যেমন বিল্ডিং বলাতে, যেমন ইন্দ্রাণী বললেন যে আমরা রেজিডেন্সিয়াল বিল্ডিং প্ল্যান বোঝা যায় না, তাছাড়াও আছে একটা মিউজিয়াম হবে, একটা কমিউনিটি সেন্টার হবে, হ্যাঁ, একটা বড় টেম্পল কমপ্লেক্স হবে। সমস্তগুলোতেই আর্কিটেক্টদের পার্টিসিপেশন থাকে, বিকজ অল আর ক্রিয়েটিভ ওয়ার্কস। সো যত রকম ক্রিয়েটিভ ওয়ার্কস আছে আপনি তার মধ্যে পার্টিসিপেট করতে পারবেন, এটা একটা আমাদের খুব অ্যাডভান্টেজ। হ্যাঁ, মানে যেরকম রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, ইনস্টিটিউশনাল, এডুকেশনাল, যেরকম আমরা এখানে বসে আছি, ইটস আ স্টুডিও, কিন্তু এই স্টুডিও কিন্তু ডিজাইন করবে আর্কিটেক্ট। তো আর্কিটেক্টদের কী হয়, একটা মানে ইনসাইট, একটা ভিশন গ্রো করে। আমরা সব রকম বিল্ডিং নিয়ে কাজ করি, তো তাদের কি অ্যাক্টিভিটি, কীভাবে সেইখানকার কাজগুলো চলে, এইসব আমাদের কিন্তু একটা ধারণা করতে হয়। এর সঙ্গে আবার টেকনিক্যাল আইডিয়াসগুলো ইনক্লুড করতে হয়, কার কতটা অ্যাবজর্পশান, কার কতটা রিফ্লেকশন। একটা সাউন্ডে যেই যাবেন সেখানে আমাদের সাবজেক্ট আছে, সেই সাউন্ডের সাবজেক্টটা পড়ানো হবে, যাতে কোনো অডিটোরিয়াম ডিজাইন করতে গেলে কোনো অসুবিধে না হয়। তো এইটাই হলো ইন্টারেস্টিং। অন্যান্য ডিসিপ্লিনের মধ্যে ঢুকবে এবং সবগুলোকে অ্যামালগামেট করার ক্ষমতা একমাত্র আর্কিটেক্টদেরই আছে। আমাদের সাবজেক্টের মধ্যে আবার কিছু সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, স্যানিটারি অ্যান্ড প্লাম্বিং, এই সবই কিন্তু এসে ঢোকে। মানে তবেই তো একটা বাড়ি সম্পূর্ণরূপে তৈরি হতে পারবে। বিল্ডিং, বাড়ি মানে কিন্তু শুধু রেসিডেন্সিয়াল বিল্ডিং নয়, স্যার একটু আগে এক্সপ্লেন করলেন, এনি ফর্ম অফ বিল্ডিং। তো সব কিন্তু এই স্পেশাল ডিপার্টমেন্টগুলো আমাদের সাথে কিন্তু রিলেটেড। আমাদের এই ডিপার্টমেন্টের সাথে এই কাজগুলো আমাদের শিখতে হয়। একটু আগে আমরা ম্যাম আর স্যার দুজনের মুখেই শুনলাম ওয়ার্কিং ড্রয়িংয়ের কথা বা ডিজাইনের কথা। তো এই যে ডিজাইনটা 5 বছর একটা স্টুডেন্ট যখন পড়বে আর্কিটেকচার, সে অনেক কিছু ডিজাইন করবে, অনেক ওয়ার্কিং ড্রয়িং শিখবে, এবং ফাইনাল ইয়ারে একটা থিসিসও সাবমিট করতে হয় আর্কিটেকচারে। তো এই জিনিসগুলো একটা স্টুডেন্টকে কী করে তার প্রফেশনাল লাইফে কী করে হেল্প করবে, সেটা আমরা একটু জেনে নেব। হ্যাঁ, এটা খুব মজার জিনিস। প্রথমে ধরুন একটা ফার্স্ট ইয়ারে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ফার্স্ট ইয়ারে একটা কিয়স্ক ডিজাইন করতে দেওয়া হবে। আমরা সবাই রোড সাইড কিয়স্ক দেখেছি, হ্যাঁ, কীরকম হয় দেখতে। তো সবাই যেগুলো দেখেছে চেষ্টা করে সেখান থেকে ওইটা ইনকর্পোরেট করতে। তখন আমরা তার মধ্যে আবার অ্যাডিশনাল করি যে কিয়স্ক নানা রকম জায়গায় কীরম হয়,
হ্যাঁ, যদি কিয়স্কে একটা হাইওয়ের পাশে হয় অথবা কিয়স্ক যদি একটা মেলা গ্রাউন্ডে হয়, মানে বিভিন্ন লোকেশনে কিয়স্কের চেহারা কীরকম হয়, কিন্তু সেটা খালি আঁকলে বা সেটা খালি বুঝলে হবে না। এবার আমাকে দিয়ে ওরা এক্সিকিউট করাবে সেই কাজটা, তখন এক রকমের ড্রয়িং তৈরি হবে। সেইটাকেই বলা হয় ওয়ার্কিং ড্রয়িং বা কনস্ট্রাকশনাল ড্রয়িং। এই ভাগগুলো আমরা কাজ করতে করতে শিখব যে প্রথমে একটা কনসেপ্ট ড্রয়িং, কনসেপ্ট থেকে ইমপ্রুভ করে আমরা একজন কন্ট্রাক্টরকে দিয়ে তো এক্সিকিউট করি, আর্কিটেক্ট তো নিজে হাতে পারেন না এক্সিকিউট করতে, তো কন্ট্রাক্টর আসেন, তাহলে কন্ট্রাক্টরের জন্য একটা টেন্ডার ড্রয়িং, মানে আমরা একটা কন্ট্রাক্টরকে সিলেক্ট করার জন্য যে প্রসেসটা হয় তাকে আমরা বলি টেন্ডারিং প্রসেস। এই টেন্ডার করার জন্য এক ধরনের ড্রয়িং হয়, তো তাতে কন্ট্রাক্টরের একটা কনসেপ্ট হয়ে যায় যে আমাকে এই কাজ করতে হবে, এই মেটেরিয়াল হবে, এই এরিয়া হবে, এইগুলো সম্বন্ধে তার একটা সম্যক ধারণা হয়ে যায়। এরপরে যখন মিস্ত্রিরা সাইটে কাজ শুরু করবে তখন কিন্তু তারা ওয়ার্কিং ড্রয়িং চাইবে। ওয়ার্কিং ড্রয়িং মানে হলো একটা সাইটের রেসপেক্টে আমার সেন্ট্রাল লাইন ডাইমেনশন সব জায়গায় দিতে হবে, যার উপরে দেওয়ালটা গাঁথবো আমরা, যার উপরে আমরা কলামটা তুলব, যার উপরে যে কোনো একটা কনস্ট্রাকশন শুরু হবে, তার সেন্ট্রাল লাইন ডাইমেনশন করে আমাদের দেখাতে হবে বাঁ দিকে কতটা আছে, ডান দিকে কতটা আছে, সেই অনুসারে আমরা সেই সেন্টারিংটা করব। এইটা করার জন্য আমাদের একটা ড্রয়িং তৈরি করতে হবে, সেইটা কি বলা হয় ওয়ার্কিং ড্রয়িং। যে ড্রয়িংয়ে ওই সেন্ট্রাল লাইনগুলো দেখানো থাকবে এবং সেটা ডিটেলে আমি যাচ্ছি না, সেই সেন্ট্রাল লাইন দেখানো থাকবে এবং সেখানে শুধু প্ল্যানে নয়, প্ল্যানে একটা সামনে এলিভেশনে কীরকম হবে, সেকশানে কীরকম হবে, কোন কোন মেটেরিয়াল ইউজ হবে, তাতে কি কি এস্টিমেটেড কস্ট আছে বা কী কী এস্টিমেটেড কোয়ান্টিটি আছে, এগুলো সবই কিন্তু আর্কিটেক্টের কাজ হলো প্রোভাইড করে দেওয়া সাইটে। এবং সাইটে আবার এক ধরনের আর্কিটেক্ট সেটা মনিটরিং করবে যে আমি যে এই যে লিখেছি 20 মিটার স্কোয়ার ওয়ার্ক হবে, সেটা কি 20 হলো না 25 হলো না এটা 50 মিটার স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ, তো সেইটাই আরেকজন চেক করবে। এই ওয়ার্কিং ড্রয়িংটাই হলো সবচেয়ে ইন্টারেস্টিং। সাইটে আমরা গ্রো করতেও দেখবো, আর ড্রয়িংও গ্রোথ হবে, কনস্ট্রাকশনেরও গ্রোথ হবে। পড়ার পরে ইন্টার্নশিপ তো করতেই হবে, 5 বছর আমি পড়বো আর্কিটেকচার নিয়ে, তারপর আমাকে একটা ইন্টার্নশিপ করতেই হবে কোন একটা ফার্মে হলো। তো এই ইন্টার্নশিপটা পাওয়ার জন্য ডিপার্টমেন্ট কিভাবে একটা স্টুডেন্টকে হেল্প করে সেটা একবার ম্যামের কাছ থেকে আমরা জেনে নেব। হ্যাঁ, এই প্রশ্নের আমি উত্তর দেব। তার আগে আমি একটু স্যার যেটা বলছিলেন একটু এমফাসাইজ করে নিই। স্টুডেন্টদেরকে আমরা, স্যার তো বললেনই একবার, যেরকম প্রেজেন্টেশন ড্রয়িং শেখাই, ওয়ার্কিং ড্রয়িং শেখাই, স্যাংশন ড্রয়িং শেখাই, আবার যেটা উনি বলছিলেন ডিজাইন, সেগুলো শেখানো হয়। এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা এক একটা স্পেকট্রাম বা মাত্রা রয়েছে। যেরকম প্রেজেন্টেশন ড্রয়িং আমরা কাকে দিই? প্রেজেন্টেশন ড্রয়িং দিই ক্লায়েন্টকে, যার কিনা প্রজেক্টটা, মানে যে কিনা ওন করে প্রজেক্টটা, তাকে আমরা প্রেজেন্টেশন ড্রয়িং দিই। এটা মানে একটা জেনারেল পিপলকে কী করে আমি ড্রয়িংটা সম্পর্কে, আমার কাজটা সম্পর্কে বোঝাবো, সেইটা এক্সপ্লেন করবে। ওয়ার্কিং ড্রয়িং কিন্তু মোর অর লেস টেকনিক্যাল পার্সন টু আ টেকনিক্যাল পার্সন, মানে ওয়ার্কিং ড্রয়িং যায় বেসিক্যালি সাইটে, যেখানে আরেকটা টেকনিক্যাল পার্সন কিন্তু ওই কাজটা এক্সিকিউট করবে, মানে কোনো একটা সাইট সুপারভাইজার আছে, তো সেটা কিন্তু মোর ডিটেল উইথ ডিটেল ডাইমেনশনস এরকম হয়। আবার যেরকম স্যাংশন ড্রয়িং, স্যাংশন ড্রয়িংটা কি? স্যাংশন ড্রয়িং হচ্ছে আমরা যে ড্রয়িংটা করে দিচ্ছি, যে কোনো জায়গাতে আমরা কিন্তু চাইলেই একটা বিল্ডিং করতে পারি না, সেখানে একটা স্যাংশনিং অথরিটি আছে। যেরকম ধরুন হাইলি আরবানাইজড এরিয়াতে কর্পোরেশন আছে, তারপরে টায়ারগুলোতে মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপরে মিউনিসিপ্যালিটি, তারপরে পঞ্চায়েত, এরকম বিভিন্ন বিভিন্ন সংস্থার কাছ থেকে আমাদের কিন্তু কাজটা যে করব আমরা তার পারমিশন পেতে হয়। তো সেই পারমিশন পাওয়ার জন্য যে ড্রয়িংটা দেওয়া হয় সেটাকে বলা হয় স্যাংশন ড্রয়িং, মানে আমি স্যাংশন পাবো এই বাড়িটা ইরেক্ট করার, মানে কনস্ট্রাকশন করার জন্য। তো তার আবার আলাদা রকমের কিছু প্যারামিটার্স আছে, তো সেটা কিভাবে করানো হবে, এই সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। আমরা কি করি, আমরা নিজেরা ফ্যাকাল্টিস তো আছেই ডিপার্টমেন্টে, এছাড়াও আমরা বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন থেকে সিনিয়র আর্কিটেক্টস অর এক্সপিরিয়েন্স আর্কিটেক্ট অর কোনো, যেমন আইআইটি, আইআইএসটি বা যাদবপুর বা এইসব আরও বড় সেপ্টেপ, এখান থেকে ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের প্রফেসররা আসেন এখানে। টাইম টু টাইম স্টুডেন্টদের ওয়ার্কগুলো রিভিউ করা হয় টাইম টু টাইম, অ্যান্ড কোনো আমাদের সেমিনার হয় বা কোনো প্রজেক্ট ডিসকাশন হয়, এইগুলো থেকেও কিন্তু স্টুডেন্টরা খুব হেল্প পায় কী করে তারা তাদের এই ডিজাইনগুলো আরও ডিরাইভ করতে পারবে, তাদের আইডিয়াগুলো আরও ক্লিয়ার হয়। তো এইভাবে
একদম ফাইনাল ইয়ারে গিয়ে থিসিস করে ওরা। ঠিক ফাইনাল ইয়ারে যে সেমিস্টারটা, তার আগের সেমিস্টারে হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, আর যেটা এক্ষুনি আমাদের কে জিজ্ঞাসা করা হচ্ছিল, যে প্রশ্নটা করা হচ্ছিল যে কী করে এইগুলোতে হেল্প করে। বেসিক্যালি কি হয়, স্টুডেন্টদেরকে নিজেদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে সিনিয়র আর্কিটেক্টদের কাছে, কার কাছে থেকে এই আমাদের এই কাজটাতে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ওয়ার্ক, তো নট থিওরিটিক্যাল। শুধু থিওরিটিক্যাল ওই বই পড়ে কাজটা হবে না, যেগুলো আমি বললাম সেগুলো সব সেশনাল ওয়ার্ক, সেগুলো করতে হবে, তার সাথে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের প্রয়োজন। তো সেখানে কি করে স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, আমরা কি করি সেগুলো জাজ করে বলে দিই ওদেরকে যে কোন ফার্মেও অ্যাপ্লাই করতে পারে, কোথায় যেতে পারে। নট অনলি ক্যালকাটা, আমাদের কলেজ থেকে স্টুডেন্টরা হায়দ্রাবাদ, বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর সব জায়গায় ট্রেনিং করতে যায়। তো কোন ফার্মটা ভালো, কোথায় যাওয়া উচিত, আমাদের নিজেদেরও কানেকশনস থাকে, এত দিন আমরা এই ফিল্ডে কাজ করছি ফ্যাকাল্টিরা সবাই, তো তাদের তো ক্লোজ ফ্রেন্ডস আমাদের ফ্রেটার্নিটিতে আছেই অনেক চেনা পরিচিতি। তো সেইগুলো আমরা সেই কন্ট্যাক্টসগুলো দিয়ে স্টুডেন্টকে হেল্প করি। সবসময় আমরা গাইড করে দিই যে কোন ফার্মে যাবে, কী ধরনের, তার কোন দিকে। কোনো ফার্ম হয়তো ল্যান্ডস্কেপ আর্কিটেকচার নিয়ে ভালো কাজ করে, কোনো স্টুডেন্টের সেই দিকে ইন্টারেস্ট আছে, তো তাকে আমরা ওইভাবে গাইড করে দিই কোথায় যাবে। কেউ হয়তো কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের দিকে পরবর্তীকালে কাজ করতে চায় ইন ফিউচার, তো তাকে আমরা সেই রকম কাজ যেখানে হচ্ছে সেখানে করি। কোনো ফার্ম হয়তো হাউজিংয়ে খুব ভালো কাজ করছে, কেউ হয়তো আরবান ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে, কেউ হয়তো কারুর হয়তো পাবলিক হেলথ নিয়ে ভালো কাজ করে। তো এই সবগুলো আমরা অ্যাসেস করে ওদেরকে ওইভাবে গাইড করে দিই যে ওরা কীভাবে কোন ফার্মের জন্য অ্যাপ্লাই করবে, কোথায় যেতে পারে, এরকম। আর্কিটেকচার একটা স্টুডেন্ট চুজ করলো, তারপর তার ফিউচার অপরচুনিটি কী আছে, মানে প্রফেশনালি সে কীরকমভাবে এগোবে, আমি একটু জেনে নেব অমিতাভ স্যারের কাছ থেকে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। তার কারণ আমি এত পড়াশোনা করলাম, তারপরে যদি আমি কিছুই নিজের জন্য করতে না পারি বা একটা চাকরিও সেরকমভাবে জোগাড় না করতে পারি, তখন সকলেই বলবে যে কী পড়াশোনা হলো। তার মজার জিনিস আছে, আর্কিটেক্ট প্রথমে জাস্ট টু স্টার্ট উইথ আফটার পাসিং আউট একটা না একটা অর্গানাইজেশনে প্রথমে ঢুকতেই হবে। কেন? ওই যে আমি ট্রেনিং করেছিলাম তারই এবার কন্টিনিউশন করব, যে এবার আমি অন পেমেন্ট কাজ করব। তখন তো আমি অন পেমেন্ট পাইনি, এখন আমি পেমেন্টে কাজ করব। তার মানে আমরা দেখব কোন টাইমে কাজ হচ্ছে একটা জায়গায়, কতবার সাইটে যেতে হচ্ছে, কোন কোন ড্রয়িং কীভাবে রিভিউ করতে হচ্ছে, রিভিশন করতে হচ্ছে, অল্টারেশন করতে হচ্ছে, এই জিনিসগুলো আমরা জানবো। তাহলে একটা অর্গানাইজেশনে আমাকে যেতে হবে। তো অর্গানাইজেশনে যাওয়ার রাস্তা হলো যে কিছু অর্গানাইজেশন আমরা চিনি, কিছু অর্গানাইজেশন আমাদের যারা পড়াচ্ছেন তাদেরও নিজস্ব আছে, সেখানেও আছে, আর কিছু অর্গানাইজেশন অ্যাপ্লাই করে নিতে হয়। এখন অর্গানাইজেশনের মধ্যে অনেক রকম ভাগ আছে। প্রথম তো আমরা সবাই জানি গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেগুলো তো বেরোয়, আপনাদের পরীক্ষা দিতে হবে, পিডাব্লিউডি, সিপিডাব্লিউডি এবং আরও অন্যান্য যত বড় সংস্থা আছে সেগুলোতে ওরা আর্কিটেক্ট নেয়, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট, জুনিয়র আর্কিটেক্ট, এই সমস্ত পদে ওরা চাইবে। তো সেখানে আপনি এই ডিগ্রি দেখিয়ে পরীক্ষা দিয়ে যদি পাস করেন তাহলে চান্স পাবেন। এরপরে আছে গভর্নমেন্টের পর ওই প্রাইভেট অর্গানাইজেশন আছে। প্রাইভেট অর্গানাইজেশনই হলো বেশি, গভর্নমেন্ট কম। আর কিছু আছে আন্ডারটেকিং, হাউজিং বোর্ডের মতো আছে বিভিন্ন স্টেটে, তো সেই আন্ডারটেকিং আছে, মিউনিসিপ্যালিটি আছে, অনেক সময় আর্কিটেক্ট নেন। তো সেইগুলোতে সবই তো অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে আপনাকে যেতে হবে। আর প্রাইভেটে হলো আপনাকে ট্রায়াল অ্যান্ড এরার, নিজের একটা পোর্টফোলিও বানাই আমরা। প্রত্যেক স্টুডেন্টকে বলি পাস করার পর একটা পোর্টফোলিও মানে কীভাবে তুমি গ্রো করলে, ফ্রম ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তোমার থিসিস, এভরিথিং ইন কম্বিনেশন আমরা একটা আউটপুট প্রত্যেকে বানাতে বলি, যাতে সেইটাও প্রেজেন্ট করলে ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড যে ও ক্রনোলজিক্যালি গ্রো করেছে কতটুকু। তো সেই অনুসারে বিভিন্ন কনসার্ন আছে, তারা আপনাকে সুযোগ দেবে এসে কাজ করার জন্য। প্রথমে কিছু প্রভিশন পিরিয়ড যাবে, তারপরে ওরা ফাইনালি আপনাকে নেবে কাজে। এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, অনেক আর্কিটেক্ট যেমন আমরাও করেছি জীবনে, কিছু দূর কাজ করার পর মনে হয়েছে না এবার আমি নিজে করি না, তাহলে নিজে একটা কনসার্ন খোলা যায়। কারণ কাউন্সিলের নাম্বার আপনার কাছে রয়েছে, আপনি সেটা অ্যাপ্লাই করে আর্কিটেক্ট বলে নিজেকে আপনি সিগনেচার করতে পারেন ড্রয়িংয়ের উপরে, ড্রয়িংয়ের রেসপন্সিবিলিটি নিতে পারেন। যে কোনো মিউনিসিপ্যালিটিতে ওটা শো করলে তারা আপনাকে পারমিশন দেবে যে মিউনিসিপ্যাল আর্কিটেক্ট হিসাবে সই করার জন্য। তো এইগুলোর একটা সুযোগ অটোমেটিকলি চলে আসে। তো এইটা আমি আরও বেটার মনে করি। কেন? আর্কিটেক্ট যখন অন্য কারো কাছে কাজ করছে তখন একটা দুঃখ থেকে যায় যে আমি ঠিক নিজের মতো করে ডিজাইনটা করতে পারলাম না। ডিজাইনটা উনি যেরকম বললেন, আমার স্যার যেরকম বললেন, আমার বস যেরকম বললেন, আমি সেটা একটু ফলো করে করতে হলো।
আমার আরও দু একটা অন্য আইডিয়া ছিল, আমি দেখাতে পারলাম না। কিন্তু নিজের হলে তো আপনি পারবেন, আপনার সুযোগ পুরোপুরি থাকবে, আপনি যেমন খুশি ডিজাইন করতে পারেন, তবে আন্ডার দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্যাট এরিয়া। এতক্ষণ তো গেল চাকরির কথা, কি করে চাকরি পেতে পারি বা প্রফেশনাল দিকে আমরা কীরকমভাবে এগোতে পারি আর্কিটেকচার পড়ার পরে। কিন্তু যদি কেউ ভাবে সে আরও হায়ার স্টাডিজ করবে, তাহলে সেখানে কি স্কোপ আছে আমরা জেনে নেব ম্যামের কাছ থেকে। হ্যাঁ, এই সাবজেক্ট নিয়ে পড়বার পরে হায়ার স্টাডিজের ঠিক অন্য প্রফেশনে যেরকম থাকে, আমাদের এখানেও মাস্টার্স করার স্কোপ আছে। অ্যান্ড এটা একটা বিগার ডোমেনে গেলে তখন আমাদের আরও অনেকগুলো সাবজেক্ট আছে, যেরকম ধরুন আরবান ডিজাইন, আরবান প্ল্যানিং এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম নাম হয়। কেউ বলছে টাউন প্ল্যানিং, কেউ সিটি প্ল্যানিং, কেউ আরবান প্ল্যানিং বলে, ল্যান্ডস্কেপ ডিজাইন, এনভায়রনমেন্টাল প্ল্যানিং, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন আর্কিটেকচারও আর একটা দিক, যেটা ওই স্যার যেরকম বলছিলেন কি আমরা ট্যুরে যাই যখন, কি দেখি বেসিক্যালি যে কোনো সাবজেক্ট দেখুন আজকে যেই ফেজে আমরা দাঁড়িয়ে রয়েছি তার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। মানে এই আর্কিটেকচার এটা কোথা থেকে এলো, সেই রুট খুঁজতে গিয়ে সেটাকে সেই সাবজেক্টটাকে আমরা বলি হিস্ট্রি অফ আর্কিটেকচার। তো এই হিস্ট্রি অফ আর্কিটেকচারে যেসব ওল্ড হেরিটেজ বিল্ডিং আছে সেই সবগুলো নিয়ে আমাদের পড়া হয়। তো সেইগুলো তো কনজারভেশনের দরকার হয়, মেনটেনেন্স কনজারভেশন, তার জন্য সেটা আবার আলাদা একটা ফিল্ড। সেটার জন্য জানতে হয় কি মেটেরিয়াল, আমি কি ক্লিনিং মেটেরিয়াল ইউজ করব, কারণ সবসময় কেমিক্যাল স্টাফ সব ইউজ করা যায় না। অনেক সময় অনেক ধরুন মার্বেল স্ট্রাকচার বা স্যান্ডস্টোন স্ট্রাকচার সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, বা ওয়েদার প্রোটেকশন কি করে নেব তার থেকে। এই যে ফিল্ডগুলো সেটা হচ্ছে কনজারভেশন আর্কিটেকচার। তো এইটা একটা ফিল্ড, এই হেরিটেজ বিল্ডিংগুলোকে প্রোটেক্ট করা। এছাড়া আরও কিছু আছে, যেরকম ধরুন আমি একটা বললাম কি সে মাস্টার্স করার পর পিএইচডি করে এই প্রফেশনে আসতে পারে অ্যাজ এ প্রফেসর হয়ে কোনো কলেজে। গভর্নমেন্ট কলেজে হলে তো জানেনই আপনারা গভর্নমেন্টের এক্সাম দিয়ে যেতে হবে, আর প্রাইভেট কলেজে হলেও ওখানে অ্যাপ্লাই করে আসতে হবে। এছাড়া আরও কিছু নতুন ফিল্ড আছে, যেরকম ধরুন কেউ এইগুলো নিয়ে ওয়েব পেজ ক্রিয়েট করছেন লিটারেচার স্টাডি করে, বা সাইটে গিয়ে সেইগুলো ইন্টারেস্টিং সব পেজেস সেগুলোও এখন অনেকে করেন। এছাড়া সেট ডিজাইনিং বলে একটা জিনিস আছে, আমাদের দেশেও এখনও শুরু হয়েছে, বিদেশে তো খুবই পপুলার। শুধু আর্কিটেক্ট বিল্ডিং বানাচ্ছে, যেরকম ইন্টেরিয়র ডিজাইনিং তার একটা পার্ট হয়ে গেল, আবার সেট ডিজাইনিং, যেরকম ধরুন আমরা এই স্টুডিওতে বসে আছি, আপনারা দেখেন কত সিনেমা হচ্ছে, সিরিয়াল হচ্ছে, তো তার যে সেট সেটাও কিন্তু একটা পার্ট অফ আর্কিটেকচার বলতে পারেন। তো সেইগুলোও কিন্তু অনেকে আবার এই মাস্টার্স করে ওই দিকে তারা চলে যান, যাদের এই সব ক্রিয়েটিভ দিকে যাদের ন্যাক আছে তারা ওই দিকগুলো কিন্তু অনেকে এক্সপ্লোর করে। তো এরকম অনেক ফিল্ড আছে আমাদের এই আর্কিটেকচারের পর মাস্টার্স করে সেই সব ফিল্ডগুলো অপ্ট করার জন্য। আমাদের অনুষ্ঠানের আজকে একদম প্রথম দিক থেকেই আমরা ম্যাম এবং স্যার দুজনের মুখেই শুনেছি যে কাউন্সিলের থেকে আমরা মেম্বারশিপ নিতে পারি। বারবার কাউন্সিলের কথা উঠে এসছে, যেটা সাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কাউন্সিল নেই, ইঞ্জিনিয়ারদের খুব একটা দরকার পড়ে না মেম্বারশিপ নেওয়ার কাউন্সিলের, কিন্তু আর্কিটেক্টদের দরকার পড়ে। তো আমরা এবার এটা জেনে নেব যে পাস আউট হওয়ার পর কোন কোন ইনস্টিটিউশন এবং কোন কোন কাউন্সিলের থেকে মেম্বারশিপ নিতে হবে এবং কিভাবে নিতে হবে। হ্যাঁ, আর্কিটেক্ট এই ডেফিনেশনটা তখনই সাকসেসফুল হবে যখন আমি মেম্বারশিপটা পাবো কাউন্সিল অফ আর্কিটেকচার থেকে। তার মেন অফিস হলো দিল্লিতে, তারা একটা নাম্বার দেবে, তারা CA/ যে সালে পাস করেছি 2020/ এখন যত আর্কিটেক্টের সিরিয়ালে আমি পড়বো হয়তো 2000 সামথিং কি 4000 সামথিং এরকম একটা নাম্বার আসবে। এই নাম্বারটা হলো অল ইন্ডিয়া লাইসেন্স। এখন গ্লোবাল এরিনাতে ওই লাইসেন্স নিয়ে লোকে শ্রীলঙ্কাতেও কাজ করতে পারছে, বাংলাদেশেও কাজ করতে পারছে, বিভিন্ন জায়গায় কাজ করতে পারছে। তো সুতরাং এই লাইসেন্সটা নিলে তখনই আমি কিন্তু আই উইল বি কল্ড মাইসেলফ অ্যাজ অ্যান আর্কিটেক্ট। কারণ খালি ডিগ্রি পেলে এটা হবে না, কাউন্সিলে রেজিস্টার করতেই হবে আমার নামটা। এইটার পর আরেকটা ইনস্টিটিউট আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস। এই যে মেম্বারশিপটা নিলে সুবিধা হলো, এইখানে এটা হলো আমাদের নিজস্ব ফোরাম, যেখানে আমি আমাদের প্রবলেমগুলো হাইলাইট করতে পারি ওখানে, এবং গিয়ে ডিসকাস করে কোনো সলিউশন বের করতে পারি, যে কেন জব অপরচুনিটিস কমছে, কেন আর্কিটেক্টদের এখনও প্রায়োরিটি সেরকম দেওয়া হচ্ছে না, গভর্নমেন্টের ওই জায়গাটা আর্কিটেক্ট নেওয়া উচিত ছিল কেন নেয়নি, অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ডিভিশন নিচ্ছেন, এই যে সব আলোচনাগুলো সেই ফোরামে করা হয়। তাহলে কাউন্সিল অফ আর্কিটেকচার 1, 2 হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্কিটেকচার এই দুটো তো নিতেই হয়। তাছাড়াও
অনেকে এরপরে যখন ফার্দার স্টাডি করে আরও বড় পড়াশোনা করে, হয়তো টাউন প্ল্যানিং করলো, তার ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানিংসের মেম্বার হবে, হয়তো ল্যান্ডস্কেপিং করলো, কি এরপরে ভ্যালুয়েশন করলো, তার ইনস্টিটিউট অফ ভ্যালুয়েশন মেম্বার, এরকম করে সে যা যা করবে তার উপরে সে নিজের মেম্বারশিপকে ইনক্রিজ করতে পারে। কিন্তু ফার্স্ট আর্কিটেক্ট ডেজিগনেশনটা আমি লিখবার জন্য, নিজের ডেজিগনেশনটা সার্টিফাই করার জন্য ওই কাউন্সিলের নম্বরটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমাদের এই অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং নিয়ে যতগুলো এপিসোড হয়েছে সেখানে আমরা বারবার শুনে এসেছি যে কীরকমভাবে এই কোভিড-19 সিচুয়েশনে ক্লাস নেওয়া হয়েছে। তবে আর্কিটেকচারটা একটু আলাদা, আর্কিটেকচারের জায়গাটা একটু আলাদা, যেখানে আমাদেরকে পুরো ইন্ডিয়ায় আলাদা আলাদা মনুমেন্টস ভিজিটে যেতে হয়, বা স্টুডিওতে এসে ক্লাস করতে হয়, ড্রয়িং করতে হয়, ডিজাইন করতে হয়। তো এই কোভিড-19 সিচুয়েশনে কি করে সামলানো হচ্ছে এই পুরো ব্যাপারটা, এই পুরো কর্মকাণ্ডটা, আমরা স্যার ম্যাম দুজনের কাছ থেকেই এই ব্যাপারে জেনে নেব, তাদের কি মতামত। তুমি বলো আগে। সামলানো তো হয়েছে, কিন্তু ট্রুলি স্পিকিং অ্যাজ এ সিনিয়র মেম্বার অফ অ্যাজ এ আর্কিটেক্ট আমি বলবো খুব মন থেকে ঠিক মেনে নিতে পারছি না পরিস্থিতিগুলোকে। কেন কি আমরা সামনে স্টুডেন্টকে নিয়ে একটা বাটার পেপারের একটা পেন্সিল নিয়ে বোঝাতে যত ভালোবাসি, বা তাকে স্টুডেন্টকে আমার মনে হয় যত ইলাবোরেটলি এক্সপ্লেন করতে পারি, ট্রুলি স্পিকিং এইরকম ক্যামেরার সামনে বসে, মানে আমি একটা ক্যামেরার দিকে তাকিয়ে, আমাদের কি হয়, টিচারদের যারা পড়ান তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। আমরা তো সামনে অনেকগুলো কচি কচি মুখ দেখি, তারা তখনও কিন্তু, তারা তো আর অ্যাক্টর না, সুতরাং তারা কিন্তু তাদের এক্সপ্রেশনগুলো হাইড করতে শেখেনি। সুতরাং আমরা যখন পড়াই, আমি যখন কোনো লেকচার দিচ্ছি, আমি কিন্তু প্রত্যেকের মুখ দেখে বুঝতে পারি কে কতটা বুঝতে পারছে। তো সে যখন বুঝতে পারে না, বা তার মনটা যদি অন্য দিকে থাকে, ক্লাসে হয়তো আমার দিকে তাকিয়েই বসে আছে কিন্তু তার মনটা পড়ার দিকে নেই, আমি কিন্তু তাকে দেখে বুঝতে পারি। তো সেই ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু আছে, কারণ কেউ হয়তো ক্যামেরাটা অফ করে রেখেছে, তখন তাকে আমরা বলি ক্যামেরাটা অন করো। হ্যাঁ, এখন আমাদের অন ক্যামেরাই করাতে হচ্ছে, ইদার গুগল মিট নয়তো জুম, এইসব প্ল্যাটফর্মগুলো ইউজ করে, কলেজও কিছু প্ল্যাটফর্ম আমাদের প্রোভাইড করেছে, সেগুলো ইউজ করে আমাদের করাতে হচ্ছে। কিন্তু আমি নিজের থেকে বলবো, সামনে স্টুডেন্ট পেলে আমার যত ভালো লাগে, ক্যামেরা ক্লাস করাতে আমার অত ভালো লাগে না। হ্যাঁ, এবার গুগল মিট, স্পেশালি ডিজাইনটা, হ্যাঁ ডিজাইনটা থিওরি হয়তো পড়ে আই টু আই কন্টাক্টে দেখি যে আমি যেটা বলছি সে কতটা বুঝতে পারছে, কতটা বুঝতে পারছে, না বুঝতে পারলে কোশ্চেন করছে কিনা, কতটা পার্টিসিপেটরি। এই জায়গাটায় খুব ভীষণ পার্টিসিপেশনের দরকার হয়। আমি খালি বলে গেলাম আর সে শুনে গেল, এটা হবে না। তাকে কন্টিনিউয়াস, আমাকে হয়তো অনেক কোশ্চেন ইরেলেভেন্ট হতে পারে, কিন্তু হি অর শি মাস্ট আস্ক দোজ কোশ্চেন। যদি বলেন তখনই ওইটা ইন্টারেস্টিং হতে আরম্ভ করে, ততই ইলাবোরেশনটা দরকার হয়, আদারওয়াইজ খুব ভালো লাগে। এবার এখন যেরকম গুগল মিটে হচ্ছে, ওনার স্টুডেন্টরা আমাদেরকে কাজ করে প্রেজেন্টেশন যে মোডটা আছে, প্রেজেন্টেশন মোডে গিয়ে ওরা প্রেজেন্ট করে, আমরা দেখি। এছাড়াও ওরা আমাদেরকে কি করে, আমাদের অটোক্যাড বলে একটা আমরা ফাইল ইউজ করি, সেখানে ওরা অটোক্যাডে আমাদেরকে ড্রয়িং পাঠিয়ে দেয়, আমরা তখন নিজেরাও ড্রয়িংটা দেখে নিচ্ছি, চেক করছি, সাইমালটেনিয়াসলি হয়তো অন ক্যামেরাই আছি দুজনেই। তখন আমি আমার স্টুডেন্টও তার কি রিলেভেন্ট কোশ্চেন জিজ্ঞেস করছে, আমি সেগুলোকে দেখে কোথায় কী কারেকশনস হবে বলে দিচ্ছি। এছাড়া হোয়াটসঅ্যাপ, ফোন কল, এইভাবেই কাজ চালাতে হচ্ছে। কিন্তু ওই যে বললাম যে সামনে স্টুডেন্ট থাকলে তার যে আনন্দ অ্যাজ এ প্রফেসর আমরা যেটা ফিল করি, সেই আনন্দটা কিন্তু ক্যামেরায় করানোতে নেই। কিন্তু এখন বাধ্য হচ্ছি আমরা, উপায় নেই। পুরো পৃথিবী, মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সবাই এইভাবেই কাজ চালাচ্ছেন, আমাদেরকেও চালাতে হচ্ছে। তবে আমি বলবো আমার স্টুডেন্টরা, মানে লাভেবল স্টুডেন্টস, দে আর ভেরি কোঅপারেটিভ অ্যান্ড এনার্জেটিক, এনথুজিয়াস্টিক। প্রথমে সবাই একটু ডিপ্রেসড হয়ে গিয়েছিল এরকম সিচুয়েশনে, বুঝতে পারছিল না যে কী হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা মোটামুটি একটা মানে রিদমে চলে এসেছি। আমাদের কিন্তু এইভাবে অনলাইন প্রেজেন্টেশনে থিসিস প্রেজেন্টেশনও হয়ে গেল, যেটা আগে কিন্তু কোনো আর্কিটেক্টরা হয়তো ভাবতে পারতো না যে কী থিসিস প্রেজেন্টেশন, আমরা ফিজিক্যালি সেখানে যাব না, সেখানে প্রেজেন্টেশন হয়ে যাবে। কিন্তু করলাম আমরা, এই তো ফার্স্ট টাইম সব ইনস্টিটিউট, সব ইউনিভার্সিটি এইভাবেই কিন্তু কাজটা শেষ করলো, তাদের থিসিস প্রেজেন্টেশনটা, মানে আমাদের আর্কিটেক্টদের স্টুডেন্ট লাইফের মেন প্রেজেন্টেশন যেটা বলা যায়। তো এইভাবেই করতে হলো, এক একজন এক এক জায়গায় বসে আছে, সেখান থেকে সেটা প্রেজেন্টেশন দিচ্ছে, আর আমরাও ওই সেটাকে ক্যামেরায় দেখছি। এক্সটার্নাল জুরিরাও পার্টিসিপেট করলেন, এইভাবেই আমরা কাজটা সম্পূর্ণ করলাম। কোভিড-19টা বোধহয় আরেকটু লিঙ্গার হবে, যেটা রোজ আমরা নিউজে শুনছি। আমি নিজেও নিউজ চ্যানেলে আছি, তো আমরা রোজই শুনতে পাই এই জিনিসটা বাড়ছে। তো একটা কথা যেটা
মানে বলা খুব জরুরি, যখন আর্কিটেকচারে এন্ট্রান্স এক্সাম হয় তখন পড়তে হয় কিছুটা জিকে, যে কোন আর্কিটেক্ট এরকম এই মনুমেন্টটা ডিজাইন করেছিল, কনট প্লেসকে ডিজাইন করেছে, বা এরকম লখনৌতে নতুন একটা পার্ক হয়েছে বিরাট বড়, সেটাকে ডিজাইন করেছে, বা ঝাঁসিতে এটা রয়েছে সেটাকে ডিজাইন করেছে। এরকম অনেক কিছু আমাদের পড়তে হয় স্টুডেন্টদের এন্ট্রান্স এক্সাম দেওয়ার সময়। তো সেখান থেকে পরে স্টুডেন্টরা একটা মানে পুরো অল ইন্ডিয়া যত মনুমেন্টস আছে সেটা ভিজিট করে, সেটা স্যারও বলেছেন একটু আগে। তো সেটা তো এই বছরের স্টুডেন্টদের হয়তো হয়নি, এবং এরপরে আফটার প্যান্ডেমিক সিচুয়েশন সেটা কিভাবে হওয়া সম্ভব সেটা একটু ম্যামের কাছ থেকে এবং স্যারের কাছ থেকে আমরা জেনে নেব। এই মুহূর্তে তো ওয়ার্ল্ডের কেউই বলতে পারছে না যে ইন ফিউচার ঠিক কীভাবে এগোতে হবে আমাদের, কেন কতদিন আর এই কোভিড সিচুয়েশন চলবে সেটা আমাদের কারোরই জানা নেই। এখন তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই চলতে হবে। ন্যাচারালি ওই রকম যে গ্রুপ ট্যুরগুলো হতো সেগুলো এখন অর্গানাইজ করা যাবে না। কিন্তু এর পরে যদি এরকমই আরও 4 বছর 5 বছর চলে লং প্রসেসে, আমি জানি না এরকম হতে পারবে কি না, যে ডিস্টেন্স মেনটেন করি, ওই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি অ্যান্ড উইথ অল দিস প্রোটেকশন, যেরকম মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ইউজ করে কি স্টুডেন্টরা তাদের ট্যুরগুলো কন্ডাক্ট করতে পারবে? যদি পারা যায় তাহলে খুব ভালো হবে। না হলে এখন ওই বলবো যে আমাদের যেরকম নেট থেকে দেখে নিতে হয় সেরকম আমাদের ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যাপার আর কি। হয়তো আমরা নেট থেকে তাদেরকে গাইড করব কীরকম কীরকম মনুমেন্টস হতে পারে, আমাদের পুরনো ঐতিহ্য কী, সেগুলো কিভাবে আমরা স্টুডেন্টদের সামনে ধরবো। এইভাবেই হয়তো আমাদের সামনের দিনে এগিয়ে যেতে হবে। গ্যাপটা থেকে যাবে, গ্যাপটা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু ওই যে কোর্সটা মানে কিছুই দেখবো না, তার বদলে নেটে দেখবো, সেটাই আমরা তোমাদের হাইলাইট করব যে এই জায়গাগুলো দেখো, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের দিক থেকে যতটা আমাদের গাইড করা সেইভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করব, 3D ভিউ দেখিয়ে হয়তো অনলাইনে বোঝানোর চেষ্টা করব। কিন্তু যতক্ষণ না এই সিচুয়েশন ওভার হবে ততক্ষণ হয়তো আবার এক জায়গায় বসে সবাই মিলে এক জায়গায় ট্যুরে যাওয়া, এই সবগুলো হয়তো ইমিডিয়েটলি সম্ভব হবে না, সেটা তো বটে। আমাদের আজকের এপিসোডে প্রথম থেকেই ম্যাম বারবার বলেছেন আমার লাভেবল স্টুডেন্টস, আমি কেমনভাবে গাইড করি। এটা খুব শুনতে ভালো লাগছিল আজকের আমাদের এপিসোডটায়, আমি তো খুব এনজয় করছিলাম। অ্যান্ড বারবার আমি এটাই ভাবছিলাম আমার প্রফেসররাও কি আমাদেরকে লাভেবল স্টুডেন্টস বলে কখনো অ্যাড্রেস করেছে হয়তো, আমরা শুনিনি। যাই হোক, তো ম্যাম এবং স্যার দুজনের কাছেই আমরা জেনে নেব যে মানে প্রফেশনাল লাইফে যাওয়ার পর কিভাবে মানে গাইড করা হয় স্টুডেন্টদেরকে। মানে কলেজ শেষ হয়ে যাওয়ার পর সবাই প্রফেশনাল লাইফে ঢুকে যায়, তখন কিভাবে ডিপার্টমেন্ট একটা স্টুডেন্টকে গাইড করে জেনে নেব। জেনারেলি স্টুডেন্টরা টিচারদের প্রতি তাদের যদি রেসপেক্ট থেকে থাকে, আমাদের যেমন ছিল, আমরা বহুদিন কোনো প্রবলেমে পড়লি আমরা প্রথমে প্রফেসরদের কাছে কমিউনিকেট করতাম। আমাদের সময় একটু কমিউনিকেশনটা একটু ডিলেড হতো, কিন্তু এখন তো ভেরি কুইক, আমাদের সকলেরই হাতে সেই যন্ত্রটা আছে যাতে আমরা স্যারকে এক্ষুনি কল করে জানতে পারি যে স্যার এই জিনিসটা হচ্ছে কি করব। এবং আমরা সকলেই স্টাফ হিসাবে শুধু নয়, আমরা সকলেই খুব ভালোবাসি যে স্টুডেন্টরা যাতে তার সলিউশনটা ইমিডিয়েটলি পায়। সে অ্যাডমিশনের জন্য হোক, কোন সাবজেক্টটা আমি সিলেক্ট করবো মাস্টার্সে সেটা হোক, বা এখন কোন ইনস্টিটিউটে ভালো স্টাফ স্ট্রেংথ রয়েছে বা পড়ানোটা খুব ভালো সেটা হোক, এগুলো যেগুলো আমরা সব খবর রাখি, রেগুলার চর্চা করি, সেইটাই ওদের কাছে পাস অন করি। বা কোন এই জায়গাটা স্যার যাবো, এ ভালো, বা এখানে গিয়েছিলাম, এখানে না একটু ট্রাবল হচ্ছে, স্যার এটা ছেড়ে দেবো না ছেড়ে দেওয়ার আগে আমি অন্য কিছু করব। তো সেগুলো আমরা বোঝাই। অনেক সময় অনেক জায়গায় গিয়ে আমাদেরও হয়েছে, মনে হয় একদিন জয়েন করার পর পরের দিন এদের ব্যবহারের জন্য কালকেই ছেড়ে দেবো, কিন্তু তা হয় না। সব জায়গায় ব্যবহার একই রয়েছে, আমাকে আরেকটা কালেক্ট করতে হবে তবে ছাড়তে হবে। এইটা আমি সবসময় বলি যে চট করে কোনো জিনিস ছেড়ে দিও না রাগ করে। হ্যাঁ, আর এই অন্যের কথা, অন্যের গালিগালাজও যেমন আমাদের একটু রিসিভ করার মতো ক্ষমতা রাখতে হয়। কেন না রাখলে নিজের ডাইরেকশন থেকে তুমি সবসময় এদিক ওদিক চলে যাবে। তুমি যদি সবসময় রেগে যাও, তার কথাটা যদি বলো না এরম কেন বললেন, কিছু লোক থাকবে তাদের কথা এরম হবে, আর কিছু লোক থাকবে তারা তোমাকে বুঝে কথাটা বলবে। এই দু ধরনের পার্থক্য চিরকাল থাকবে। সেজন্য ও নিয়ে কিছু আমরা রাগ করবো না, আমরা চেষ্টা করব সেখানে কোপ আপ করতে, আর নইলে ফার্দার একটা কালেক্ট করে তখন ওখান থেকে সুইচ ওভার করবো আমরা। এইটাই আমরা চিরকাল। এবং ওরা যখনই আমাকে জিজ্ঞেস করে, সে ডে হোক নাইট হোক, আই এম রেডি টু আনসার দেব, আমরা যারা সেটা ভালোবাসি।
আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আজকে শুনলাম একজন স্টুডেন্ট কি পরীক্ষা দিয়ে, কি এন্ট্রান্স এক্সাম দিয়ে আর্কিটেকচারে ভর্তি হতে পারে, কি রিকোয়ারমেন্ট অ্যাডমিশন নেওয়ার জন্য, সেরকম আমরা শুনলাম। এই 5টা বছর, মানে যেরকম অন্য ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছর হয়, আর্কিটেকচারে 5 বছর, এই 5টা বছরে কীরকমভাবে পড়ানো হয় এবং সেটা তাদেরকে কিভাবে তাদের লাইফে ইন্সপায়ার করে, তারা প্রফেশনালি তাদের নিজেদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আর্কিটেকচারের আরেকটা দিক হচ্ছে শুধু চাকরি নয়, কেউ চাইলে নিজের আর্কিটেকচার ফার্মও খুলতে পারে, ডিজাইনিং ফার্মও খুলতে পারে। এই অনেক কিছু জানলাম। আমরা একটা সময় জানলাম যে আর্কিটেক্টের একটা কাউন্সিল রয়েছে, যেটা অন্য ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের নেই। এই অনেক কিছু জানা, অনেক বিষয় আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইন্দ্রাণী ম্যাম এবং অমিতাভ স্যার দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং এই সব আলোচনা আমাদের সাথে তুলে ধরার জন্য। ধন্যবাদ। আচ্ছা, একটা কথা কি বলতে পারি, মনে হ্যাঁ, করিয়ে দিতে পারি? নিশ্চয়ই। আচ্ছা, ডিপ্লোমা আর্কিটেকচারের স্টুডেন্টরাও কিন্তু নাটা দিয়ে ল্যাটারাল এন্ট্রিতে Join করতে পারে। এখানে জয়েন করতে পারি। সেটা আমার মনে হয় আমি মেনশন করিনি। ডিপ্লোমা আর্কিটেকচারের স্টুডেন্টদেরকেও আমি বলবো যে তোমরাও কিন্তু এই 5 ইয়ার্স কোর্স করে তোমাদের ডিগ্রিটা কমপ্লিট করতে পারো। এখন সবাই এই ব্যাপারে ইন্টারেস্টেড হয়, এই জন্য লাস্ট আমি এটা মনে করিয়ে দিলাম। ধন্যবাদ, নমস্কার। আজকের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করলাম। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।